ওপো আবার একটি আবর্জনা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। এই আবর্জনাটির নাম হলো ওপো F27। এর আগে ওপো F27 Pro Plus ইন্ডিয়াতে লঞ্চ করেছিল। এই ফোনটি তারই ছোট ভাই। তবে এই ফোনটিকে আমি কেন আবর্জনা বলছি সেটার পেছনে বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি পরে একে একে আপনাদেরকে বলছি। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 23,000 টাকায় পাওয়া যায়। এই প্রাইস পয়েন্টে এই ফোনটার স্পেসিফিকেশন খুবই বাজে। তবে দেখা যাক যে ওপো F27 Pro Plus এর মতনই আবর্জনায় ভর্তি এই ফোনটি নাকি কিছু অন্তত ভালো দিয়েছে এই ফোনটাতে। তার আগে এই চ্যানেলে আপনারা যারা এসছেন নতুন ভাবে তারা প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে গ্রে করে দিন এবং তার পাশে বেল আইকনটিও প্রেস করে দিন, কারণ ঘন্টি যদি আপনি বাজিয়ে দেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে আর সবার আগে ভিডিওস আপনি দেখতে পাবেন এবং আপনার পয়সা লস কিন্তু হবে না। বক্স কন্টেন্টের কথা যদি বলি, বক্সের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। ফোনের সাথে একটা সিম ইজেক্টর পিন, একটা A2C কেবল, একটা 45 ওয়াটের চার্জার এবং একটা টিপিইউ কেস আপনি পেয়ে যাচ্ছেন। আর টিপিইউ কেসের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল মানে ডিসেন্টই আছে। প্রথমে আসছি আমি ডিসপ্লের কথা নিয়ে। এই ফোনটির ডিসপ্লেকে আমি ওকে বলবো। এই ফোনটিতে আপনি 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এর পিক ব্রাইটনেস 2100 নিটস। এই ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু বেশ ভালো, আপনি আউটডোরে কিন্তু ব্রাইটনেস সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হবে না। তবে দুঃখের বিষয় যে এই ফোনটিতে আপনি HDR এর সাপোর্ট কিন্তু দেখতে পাবেন না, যার ফলে আপনি OTT প্ল্যাটফর্ম তো ছেড়েই দিন, আপনি ইউটিউবে HDR এর সাপোর্ট পাবেন না। এই প্রাইস পয়েন্টে কিন্তু সব ফোনে কিন্তু HDR এর সাপোর্ট দেখতে পাওয়া যায়। এই ফোনটিতে যে ডিসপ্লে প্রোটেকশনের জন্য আপনার Dragon 10 Star 2 গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, তবে গরিলা গ্লাস দিলে বেটার হতো। তবে এই ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়ার জন্য একটু বেটার করেছে ওপো F27 Pro Plus এর থেকে, কারণ এই ফোনটিতে আপনি ডুয়াল স্টিরিও স্পিকার দেখতে পেয়ে যাবেন, যেটার কিন্তু লাউডনেস বেশ ভালো। ডিজাইন নিয়ে কিন্তু এই ফোনটিতে কোনো রকম সমস্যা নেই, এই ফোনটি কিন্তু বেশ দেখতে সুন্দর। এই ফোনটি দুটি কালারে আসে, একটি হলো এমবার্ড অরেঞ্জ আর একটি হলো এমারেল্ড গ্রিন। তবে এই ফোনটি পলিকার্বনেট ফ্রেম এবং পলিকার্বনেট ব্যাকের সাথে আসে এবং ব্যাক প্যানেল কিন্তু ম্যাট ফিনিশের সাথে আসে। এই ফোনটি IP64 রেটিং এর সাথে আসে এবং এই ফোনটিতে আপনি হাইব্রিড সিম স্লট দেখতে পেয়ে যাবেন। তবে ফোনটির মধ্যে অ্যাট্রাকটিভ জিনিস হলো যে আপনার ক্যামেরা মডিউলের কাছে একটি RGB রিং আপনি দেখতে পাবেন, যেটা নোটিফিকেশন লাইট এবং চার্জিং এর জন্য আপনি কিন্তু ইউজ করতে পারবেন, যেটা কিন্তু আপনাকে বেশ অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। এবার আসছি আমি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের নামে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। পারফরমেন্সের নামে এই ফোনটি ধাব্বা, কারণ যেই প্রাইস পয়েন্টে এই ফোনটি লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে এর থেকে দ্বিগুণ পারফরমেন্স দেওয়া ফোন অ্যাভেলেবেল। আপনি এই ফোনটিতে ডাইমেনসিটি 6300 প্রসেসর দেখতে পাবেন, যেই প্রসেসরটি নর্মালি 12-13 হাজার টাকার ফোনে পাওয়া যায়। আপনি যদি ভিভো T3 লাইট দেখেন না, সেই ফোনটি 11,000 টাকার নিচে আসে, সেই ফোনটিতে আপনি এই প্রসেসর দেখতে পাবেন। মানে বুঝতে পারছেন কতটা মানুষকে বোকা বানাচ্ছে ওপো। আর তার সাথে বড় বড় কিছু ইউটিউবাররা মানে এই ফোনটিকে পারফরমেন্সকে ভালো, ব্যালেন্সড, খুব সুন্দর বলে চালাচ্ছে। আমার মনে হয় যে তাদের মনের মধ্যে একটু ডিগনিটিটা বাঁধে না, তাদের মনে একটুখানি লজ্জা শরম বলে কিছু নেই, যে যেই ফলোয়ার্সদের কাছ থেকে তারা মানে আজকে এই জায়গায় এসে সেই ফলোয়ার্সদেরকে নাকি তারা অন্ধকারে রাখছে শুধুমাত্র ব্র্যান্ডের থেকে পয়সা কামাবার জন্য। অন্তত আমি তো জীবনে এই জিনিসটা কোনোদিনও করবো না, যেটা ভুল সেটা ভুলকে ভুল বলবো আমি। এই প্রাইস পয়েন্টে ডাইমেনসিটি 6300 কে কোনো দিনও মেনে নেওয়া যায় না। আপনার এই ফোনটাতে আন্তঃস্কোর 4.5 লাখের কাছাকাছি দিচ্ছে, যেই প্রাইস পয়েন্টে মানে এর থেকে 3-4 হাজার টাকার নিচের ফোনেও আপনি 6.5 লাখ 7 লাখ আন্তঃস্কোর পেয়ে যাচ্ছেন। সেইখানে এই ফোনটি মাত্র 4.5 লাখ দিচ্ছে, যেখানে 23,000 টাকার বেস ভেরিয়েন্ট। আমি সিরিয়াসলি বলছি সেই সমস্ত ইউটিউবারদেরকে একটু লজ্জা শরম করা উচিত, যারা মানে তাদের ফলোয়ার্সদেরকে মানে প্রায়োরিটি দিচ্ছে না, তাদের কাছে ব্র্যান্ডের ভ্যালুটাই তাদের কাছে বেশি হয়ে যাচ্ছে। তবে এই ফোনটিতে আপনি যদি র্যাম টাইপ বলেন তাহলে LPDDR4X র্যাম পাবেন এবং যদি স্টোরেজ টাইপ বলেন তাহলে আপনি UFS 2.2 স্টোরেজ পাবেন। এবং গেমিং এর কথা বলতে গেলে এই ফোনটিতে গেম আপনি ভালোভাবে খেলতে পারবেন না, মানে এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার গেমিং ফোন আপনি পেয়ে যাবেন। পার্টিকুলার গেমিং এর জন্য ফোন পেয়ে যাবেন, ওভারঅল ব্যালেন্সড ফোন আপনি পেয়ে যাবেন, যেটাতে আপনি BGM 60 FPS খেলতে পারবেন। এই ফোনটিতে আপনি BGM 40 FPS উপরে খেলতে পারবেন না, তাও সেটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে দেবেও না। ব্যাটারির কথা যদি বলি আমি, এই ফোনটিতে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়ে যাবেন, কারণ এই ফোনটিতে আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পেয়ে যাবেন। তবে ফাস্ট চার্জিং এর কথা যদি বলি, আমার এই ফোনটির কিন্তু চার্জিং কিন্তু স্লো লেগেছে, কারণ এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ফোনে মিনিমাম 67 ওয়াটের চার্জিং কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই ফোনটিতে কিন্তু 45 ওয়াটের চার্জিং আপনাকে দেওয়া হয়েছে।
ক্যামেরার কথা যদি আমি বলি, এই ফোনটি কিন্তু ক্যামেরা সেটআপ কিন্তু খুব একটা ভালো আপনি দেখতে পাবেন না। এর ব্যাকে আপনি 50 মেগাপিক্সেল একটি রিয়ার ক্যামেরা দেখতে পাবেন, যেটা কি সেন্সর দিয়েছে ওপো কিন্তু জানায়নি। এবং এর রিয়ার ক্যামেরা আপনি ওয়াইস সাপোর্টও দেখতে পাবেন না। সাথে আপনি একটি 2 মেগাপিক্সেল আবর্জনা দেখতে পাবেন, যেটা ম্যাক্রো সেন্সর নামে পরিচিত। এবং ফ্রন্টে আপনি 32 মেগাপিক্সেল একটি সেলফি সেন্সর দেখতে পাবেন। ফটোসের কথা যদি আমি বলি, ফটোস কোয়ালিটি কিন্তু আপনি বিলো অ্যাভারেজ, মানে বিলো অ্যাভারেজের থেকে বিলো যদি বলা যায় আমি সেটা বলবো। কারণ এই ফোনে যেই কোয়ালিটির ছবি ওঠে তার থেকে হয়তো বেটার কোয়ালিটির ছবি আপনি 14-15 হাজার টাকা ফোনে আপনি পেয়ে যাবেন। এই ফোনটির ছবিতে না আছে ডিটেলস, না আছে ডাইনামিক রেঞ্জ, না পোর্ট্রেট মোড ভালো। পোর্ট্রেট মোডে এইচ ডিরেকশন তো জঘন্য আমি বলবো। আমি যখন Realme 13 Plus এর রিভিউ করেছিলাম, আমার তো মনে ছিল এই প্রাইস পয়েন্টে সব থেকে জঘন্য ক্যামেরা যদি হয়ে থাকে সেটা Realme 13 Plus এর ক্যামেরা। কিন্তু এই ফোনটিকে দেখার পর আমার সমস্ত ভুল ভেঙে গেছে। এখন আমি সত্যি বলছি Realme 13 Plus এর ক্যামেরা অন্তত এর থেকে ভালো, অন্তত এর থেকে ভালো। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি জঘন্য থেকে জঘন্যতম। মানে যারা যারা এই ফোনের ক্যামেরা কোয়ালিটিকে ভালো বলছে তারা সত্যি কথা বলছে ছবির সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, অথবা তারা ফটোগ্রাফি সম্বন্ধে কিছু জানে না। কতটা পরিমাণে ডিটেলস বা কতটা পরিমাণে ডাইনামিক রেঞ্জ বা কতটা পরিমাণে মানে কালার যদি ঠিকঠাক থাকে তবে সেই ফটোসকে ভালো বলেছে, তাদের মনে হচ্ছে সেই আইডিয়াটুকুনি নেই। আমি একজন ফটোগ্রাফারও এইটুকুনি বলতে পারি যে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি জঘন্য। তবে ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, ফ্রন্ট ক্যামেরা কিন্তু একটু বেটার আমার মনে হয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে আপনি যে 32 মেগাপিক্সেল সেন্সর পাচ্ছেন সেটা দিয়ে আপনি ভালো ডিটেলসের সাথে ভালো ছবি আপনি নিতে পারবেন। এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরা আপনি স্ক্রিন টোনও বেটার পাবেন। যদি ভিডিওসের কথা বলি, আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ ভিডিও পাবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও নিতে পারবেন। 4K সাপোর্ট কিন্তু আপনি দেখতে পাবেন না। এই প্রাইস পয়েন্টে না আছে ওআইএস, না আছে ব্যাক ক্যামেরা 4K সাপোর্ট, যেটা প্রত্যেকটা ফোনে আমি পাচ্ছি। সফটওয়্যারের কথা বলতে গেলে ওপর ColorOS কে নিয়ে কিন্তু সত্যি কথা বলার কোনো জায়গাই নেই। কারণ ColorOS এর মতন জঘন্য, ColorOS এর মতন আবর্জনা পরিপূর্ণ সফটওয়্যার বোধহয় আমি দেখিনি এর আগে। সবে দিয়ে আপনি হট অ্যাপ, হট গেমস, আনওয়ান্টেড নোটিফিকেশন, ব্লোটওয়্যারস, আনওয়ান্টেড অ্যাপস আপনি ভর্তি করে দেখতে পাবেন। সত্যি কথা বলতে গেলে আবর্জনাকে থেকে আপনি মুক্ত থেকে সারা দিন লেগে যাবে। তবে একটা জিনিস ওপো কিন্তু এই ফোনটার ক্ষেত্রে কিন্তু ভালো দিয়েছে, হচ্ছে তার আপডেট পলিসি। আপনি এই ফোনটাতে ColorOS 14 এর সাথে দেখতে পেয়ে যাবেন, যেটা বেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটিতে আপনি 3 বছরের মেজর ওএস আপডেট এবং 4 বছরের আপনি সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পাবেন। কানেক্টিভিটির দিক থেকে কিন্তু এই ফোনটাতে অ্যাসাস কোনো সমস্যা নেই। এই ফোনটাতে আপনি 9টা 5G ব্যান্ড পেয়ে যাবেন, ওয়াইফাই 5 পেয়ে যাবেন, ব্লুটুথ 5.3 দেখতে পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনি NFC সাপোর্টও দেখতে পেয়ে যাবেন। তবে একটা জিনিস মাইনাস পয়েন্ট লাগলো যে এই প্রাইস পয়েন্টে ওয়াইফাই 5, তবে এই ফোনটাতে আপনি সেন্সরস কিন্তু সব রকম সেন্সরস আপনি দেখতে পেয়ে যাবেন। এই ফোনটাতে আপনি একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পেয়ে যাবেন। প্রোজ আর কনসের কথা বলার আগে সবার আগে আমি এর প্রাইসিং নিয়ে কথা বলছি। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 8/128GB যেটা প্রাইস 23,000 টাকা এবং 8/256GB যেটা প্রাইস 25,000 টাকা। প্রথমে আমি প্রোজের কথা বলছি। প্রোজ বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে কিন্তু বেশ ভালো, যদিও আপনি HDR এর সাপোর্ট আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন না, তবুও ডিসপ্লে ক্ল্যারিটি বলুন বা ডিসপ্লে কালার বলুন কিন্তু আপনি বেটার দেখতে পাবেন। এবং এই ফোনটিতে মাল্টিমিডিয়া কনজিউমের জন্য আপনাকে ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, ফলে মাল্টিমিডিয়া সেকশনে কিন্তু ফোনটি প্রোজের দিকেই পড়ছে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো দেখতে পাবেন। এই ফোনটিতে আপনি 5000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছেন, ফলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো দেখতে পাচ্ছেন। এই ফোনটির সফটওয়্যার আপডেট পলিসি, যেটা আমাকে খুব ইমপ্রেস করেছে, 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি ব্যাচ আপডেট। তার সাথে ডিজাইন ইউনিক রিং লাইট দিয়েছে, একটা RGB লাইট, যেটা আপনার নোটিফিকেশনের কাজে লাগবে। এবং কনসের কথা যদি বলি, বুড়ি কনসে কিন্তু এই ফোনটিতে ভর্তি। প্রথমে আসছে আমি সফটওয়্যার সেকশন নিয়ে, যেইটাই হলো একেবারে আবর্জনায় পরিপূর্ণ সফটওয়্যার, যাকে বলা যায় ডাস্টবিন। এই ফোনটির মধ্যে আপনি ব্লোটার্স তো ভরে ভরে পেয়ে যাবেন। তার সাথে আমি এর প্রসেসরের কথা যদি বলি, প্রসেসর জঘন্য। যে প্রাইস পয়েন্টে এই ফোনটি আসছে সেই প্রাইস পয়েন্টে আপনি এর থেকে দ্বিগুণ পারফরমেন্স ওয়ালা প্রসেসর আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি এর থেকে 3000 টাকা কম প্রাইসে iQOO Z9 এসে আপনি এর থেকে বেটার প্রসেসর দেখতে পেয়ে যাবেন, যার অপটিমাইজেশনও বেটার। কারণ এই প্রসেসরটি আপনি 12,000 টাকার ফোনে দেখতে পেয়ে যাবেন। আগে মনে হয়েছিল Realme 13 Plus মতো সব থেকে জঘন্য ফোন এই প্রাইস পয়েন্টে, তবে এই ফোনটির থেকে জঘন্য ফোন আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি বার করতে পারবে বলে। জঘন্য দিক থেকে 1 নম্বরে রয়েছে এই ফোনটি। তার সাথে যদি কনসেপ্ট দিকে বলা যায়, প্রাইসিং, বস প্রাইসিং তো আপনি বুঝতেই পারছেন 23,000 টাকা প্রাইস হওয়ারই কথা নয়। এই ফোনটি যদি আমি প্রাইসিং যদি করতে হতো, আমি এই ফোনটির প্রাইস খুব বেশি হলে 15,000 টাকা আমি বলতাম। 15,000 টাকা প্রাইস পয়েন্টে খুব ভালো হতো। তার সাথে এর ক্যামেরা কোয়ালিটি, অতীব জঘন্য ক্যামেরা কোয়ালিটি এই ফোনটিতে আপনি পাবেন। না আছে ওয়াইস সাপোর্ট, না আছে আপনার ভালো ডিটেলস। কি সেন্সর দিয়েছে ভগবান জানে, তারাই জানে একমাত্র কি সেন্সর দিয়েছে। তার সাথে আপনি এই প্রাইস পয়েন্টে কোনো আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছেন না। অন্তত কিছু একটা এই ফোনটার মধ্যে ভালো দেওয়া উচিত ছিল।
যেটা কিন্তু একটা জিনিসও এই ফোনটার মধ্যে ভালো দেয়নি, সেখানে ক্যামেরা সেকশনও ভালো দেয়নি। তার উপর এই ফোনটা চার্জিং আমার তুলনামূলকভাবে এই প্রাইস পয়েন্টে অন্যান্য ফোনের তুলনায় কিন্তু অনেক স্লো লেগেছে, যেটা কিন্তু হওয়া উচিত ছিল না। আশা করছি এখনো পর্যন্ত এই ভিডিওটা আপনি যখন দেখেই নিয়েছেন তাহলে ফোনটি কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পেরেই গেছেন যে আমি কি বলতে চলেছি। আপনারা প্লিজ এই ফোনটি স্কিপ করে চলুন, এই ফোনটির দিকে তাকাবেনও না। যদি আপনার ওপোর ফোন ভালো লাগে তাহলেও আমি বলবো যে আপনি প্লিজ দয়া করে ওপোর কোনো ফোন কিনবেন না, আপনাদের পয়সা নষ্ট হবে। আপনারা কেন পয়সা নষ্ট করতে চাইছেন ওপোর ফোন কিনে? কারণ আমার দায়িত্ব আছে যে আপনাদেরকে অন্ধকার থেকে বার করা। যারা যারা এই ফোনটিকে ভালো বলছে, তাদের সত্যি বলছে, তাদের একটুখানি লজ্জা হওয়া উচিত যে এই ফোনটিকে ভালো বলার আগে। কারণ ফোনটিতে প্রাইস পয়েন্ট হিসেবে ফোনটির মধ্যে কিছুই ভালো নেই যে তারা ভালো বলছে। এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনার থেকে আপনি 2000 টাকা বেশি দিয়ে আপনি iQOO Z9s Pro নিতে পারেন, অথবা মোটো H50 Fusion নিতে পারেন। Oppo F27 একটি আবর্জনা পরিপূর্ণ ডাস্টবিন, তো আপনি এই ডাস্টবিনটাকে এড়িয়ে চলুন। তা বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, এবং যারা টেক এনথুজিয়াস্ট তাদের সাথে এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন, এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারা ওপোর ফোন থেকে একটু দূরে থাকতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।